সুপ্রিয় দর্শক, স্বাগত আজকের জয়তুতে। 1 বিলিয়ন রাইজিং উদ্যমে উত্তরণে শতকোটি বিশ্বব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নারীর সমান অধিকার প্রতিষ্ঠা এই প্রচারণাটির উদ্যোক্তা ইভ এনসলার। তিনি একজন আমেরিকান লেখক, অভিনেতা এবং অ্যাক্টিভিস্ট। তিনি এখন ঢাকায় আছেন। তিনি বেশি পরিচিত তার লেখা দ্য ভেজাইনা মনোলগ এই সিরিজ নাটকগুলির জন্য। এই নাটকগুলো 48টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে আর অভিনীত হয়েছে 140টিরও বেশি দেশে। 1998 সাল থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি, যেটাকে আমরা চিনি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে, এই দিনটি কিন্তু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করা হচ্ছে এই দিনটিতে, এবং তিনি এই উদ্দেশ্যে প্রচারণা চালাচ্ছেন সারা বিশ্বব্যাপী। এই মুভমেন্টটি ভি ডে নামেও পরিচিত। ভি মানে ভিক্টরি, ভি মানে ভ্যালেন্টাইন, ভি অর্থ ভেজাইনা নারী যোনি, এবং ভি হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। আমাদের জয়তু আজকে তাকে নিয়ে। ইভ, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশের 4 জন নারী। চলুন তাদের সঙ্গে পরিচিত হই। এখানে আছেন সারা জাকের, তিনি নির্দেশক এবং অভিনেতা। তারপর আছেন খুশি কবির, নারী নেত্রী। তারপর আছেন নাসরিন খন্দকার লাবণী, তিনি শিক্ষক নৃবিজ্ঞানের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং কারওয়ান বাজার স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। সারা হোসেন, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ভি ডে, ভেজাইনা মনোলগ এবং ইভ এনসলারকে নিয়ে এবং তার এই আন্দোলনটি নিয়ে। তবে শুরুতেই আমরা একটু দেখে নেই এই বিষয়টির উপর একটি ছোট্ট প্রতিবেদন। বিশ্বের সকল নারীদের সহিংসতাবিহীন জীবনের প্রত্যাশায় নেচে গেয়ে আজ ওরা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানানোর ভাষা বেছে নিয়েছে এভাবে। তাই বিশ্বব্যাপী পদক্ষেপের অংশ হিসেবেই বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আয়োজন করে এই অনুষ্ঠান। এই আন্দোলনের উদ্যোক্তা বিখ্যাত নাট্যকার ইভ এনসলারের রচনায় নাটক আই অ্যাম অ্যান ইমোশনাল ক্রিয়েটরের অংশ বিশেষ মঞ্চস্থ করে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়। আত্মকথনের মাধ্যমে উন্নয়ন সংস্থা ভিডের কর্মীরা নারী নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেন এভাবেই। আচ্ছা খালাম্মা, how could you think of getting married again at this age? It's just that everybody's talking about it, that it's not right. আমাদের এই গল্পগুলো যেগুলো আজকে দেখানো হচ্ছে 7টা গল্প আছে। এক একটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের এখানে উইমেন্স ইস্যুস যেগুলা লোকাল, যেগুলো বাংলাদেশের মধ্যে যেসব ইস্যুস, সেগুলো এক একটা দেখানো হচ্ছে। তো এখানে যেরকম আছে ডোমেস্টিক ভায়োলেন্স, ইভ টিজিং, অ্যাসিড ভায়োলেন্স। Standing on the pavement, was just going to cross the road, and there's this bicycle which goes past me, and this guy, he purses his lips. জাতিসংঘের তথ্য অনুযায়ী পৃথিবীর প্রতি 3 জন নারীর মধ্যে একজন নারী তার জীবনকালে ধর্ষণ বা শারীরিক নির্যাতনের শিকার হয়। নারী নির্যাতনের এই বর্বর ঘটনা এক্ষুনি বন্ধ করার প্রত্যাশায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশের সংগঠনগুলো আজ একত্রিত হয়ে প্রতিবাদ জানালো। Upset about being pinched in the bus, I come back home and scream at my nanny, aunt and mom. Eve Ensler, you are a prominent activist addressing the issues of violence against women. We would like to know about your ideology and your philosophy, and also about your life. Our audience would like to hear from you. Okay. Well, maybe I'll begin with just talking a little bit about the vagina monologues and how that led me to really spend my life devoted to ending violence against women and girls. When I did perform the play 20 years ago and started doing it, you know, women would line up after the show and I would think, okay, they're going to tell me their wonderful stories about the great pleasure they've had and, you know, and their sexuality. And what happened invariably was that women lined up to tell me how they'd been beaten or raped or incested or abused, and it became overwhelming. And I was going to stop doing the show because I felt immoral the way a war photographer feels when he witnesses terrible things and doesn't intervene on people's behalf. So in 1998, I got my friends together in my kitchen and living room, because I think all good things begin in women's kitchens and living rooms. And I said, how can we use this play as a tool to end violence against women and girls? And I think that really was the beginning of V-Day, which is a movement across the world, which is working to end violence against women and girls and look at the whys and the core reasons why
women are suffering, the kind of brutality and repression and inequality that they're suffering. And the movement's now been going for 15 years. And I'm very happy to say that it has reached now with 1 billion rising 182 countries. And through individual activists raising money for grassroots groups around the world, we've been able to raise $100 million. That's all stayed in local communities and has been raised through a play and through cultural transformation. So would you also tell us about the vagina monologues? What inspired you to write this? Curiosity. You know, I was talking to a woman who was going through menopause, and she was talking about what it was like, and she was talking about her vagina, which you will talk about if you're going through menopause. And she was saying really terrible things about her vagina, and I was shocked because she was a feminist. So I realized that I really didn't know what women thought about their vaginas, so I would just say to a friend, well, what do you think about yours? And every woman that I said it to said such amazing things that I would just kind of write them down. I wasn't planning to write a play, because I was already a very, very radical downtown playwright, and that would have, you know, kept me there forever. But over time, I eventually talked to this woman who had had a terrible, humiliating experience as a child, and she had never had sex again. And I was devastated by that idea, that a woman had never had sex her whole life. So I wrote The Flood in honor of her. And I performed it one night in the cafe, and everybody was like, you have to do this. And I was like, do what? Whatever this vagina thing is, you have to do it. And then I got propelled forward. And from the minute I started performing the show at a very little theater, the response was so incredible, because I think the need and the desperation for women to tell their stories, to break the silence, to reveal their secrets, to be in community was so great that it just kind of, it really just took off immediately. And then began to have this huge life of its own. দর্শক, আপনারা শুনলেন যে ইভ কি করে তার এই কাজটি শুরু করেছিলেন। প্রথমত তিনি যখন এই নাটকটি করেছেন তখন তিনি আশা করেছিলেন যে মেয়েরা নাটকের পরে তার সঙ্গে এসে তাদের আনন্দের কথা ভাগ করবে, কিন্তু তিনি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছেন যে মেয়েরা তাদের প্রতি যে নির্যাতন, যে অন্যায় আচরণ, সেই বিষয়গুলো নিয়ে তাকে কথা বলেছে, এবং সেই কারণেই তিনি পরবর্তীতে 1 বিলিয়ন রাইজিং এই মুভমেন্টটিতে মনোযোগী হয়েছেন। আর পাশাপাশি এই নাটকটি তিনি লিখেছিলেন তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে। মেয়েদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং মেয়েরা বিভিন্ন সময় তার কাছে যে বিবরণ দিয়েছে তাদের প্রতি অন্যায় আচরণের, এবং নিজেকে নিয়ে যে বিব্রত বোধ করা, এই বিষয়গুলো তাকে বলেছেন। এবং একটি মেয়ের কথা তিনি স্পেসিফিক্যালি বলেছেন, যেখানে একটি মেয়ে তার প্রতি আচরণের কারণে সারা জীবন যৌন সম্পর্ক থেকে দূরে থেকেছে, যে কারণেই তিনি পরবর্তীতে তার বন্ধুদের নিয়ে এই কাজটি শুরু করেছেন এবং একটি পর্যায়ে এটিকে মানুষের সামনে নিয়ে এসেছেন। এখন আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে আছেন কারওয়ান বাজারের ব্যারিস্টার সারা হোসেন। আপনি কি বলবেন যে বাংলাদেশের মেয়েরা আসলে কি ধরনের অভিজ্ঞতা মুখোমুখি আছে? আপনি আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদেরকে, এবং বাংলাদেশের মানুষরা মেয়েরা কি ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের বা গৃহ নির্যাতনের শিকার হচ্ছেন? মারাত্মকভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু এর পাশাপাশি এটাও আমাদের স্বীকার করা উচিত যে এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ এটা গতকাল হয়নি, আর এই ভাজাইনা মনোলগস বা ভিডে এইসব কারণে হয়নি। সেই আন্দোলন যে শুরু হয়েছে এবং আন্তর্জাতিকভাবে অনেকে হাত মিলিয়ে এই আন্দোলনটা করছে, কিন্তু এটা আসলে বিভিন্ন দেশের নিজস্ব যে নারী নির্যাতন প্রতিবাদ আন্দোলনগুলো আছে তার মধ্যে আসলে আরেকটা স্রোত হিসেবে আমার মনে হয় যোগ হচ্ছে। ইভ এনসলারের কাজের সবচেয়ে বড় একটা অর্জন আমরা এর মাধ্যমে পেয়েছি, যে উনি যেটা বললেন যে ব্রেকিং দ্য সাইলেন্স, নীরবতা ভাঙা, যে বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করে না, যে শব্দগুলো কেউ উচ্চারণ করে না। আমরাও যে আমাদের দেশে অনেক সময় আসলে যৌনতার কারণে, যৌন সম্পর্ক রাখার কারণেই কিন্তু নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, এই কথাগুলো আমরা বলি না। আমরা খালি বলি যে ভালো মেয়ে নির্যাতনের শিকার হয়, খারাপ মেয়েদের কি হয় এটা নিয়ে আমরা কথা বলি না। এটা যে ভালো খারাপের ব্যাপার না, এখানে যৌনকর্মীও একজন যে ধর্ষিত হতে পারে, এই জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। এবং এগুলো যে ইভেন্টসগুলো আসলে এগুলো বলার আমার মনে হয় ভাষাটা আর একটু পরিষ্কার করছেন, এটার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। If she thanked you for your language and the way you have put the misery of the women, the brutal torture against women in your play. সারা, আপনার কাছে জানতে চাই সারা জাকির, যে এই আন্দোলনটিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা দীর্ঘদিন ধরে নারীর আন্দোলন, নারীর ক্ষমতায়নের জন্য সংগ্রাম করছেন বাংলাদেশে, এই বিষয়টি আপনাদেরকে কিভাবে সমৃদ্ধ করছে? আমি একজন নাটকের মানুষ হিসেবে, নাট্য নির্দেশক, অভিনেতা হিসেবে আমি বলতে চাই যে এই যে নারীর যে সহিংসতার, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটা ক্রিয়েটিভ প্রসেস,
এবং এটার জন্য ভাষাগত ব্যাপারগুলোও আছে এবং আমরা অনেক রেখে ঢেকে কথা বলি। আমি মনে হয় যে যদি আমরা আস্তে আস্তে মানে যৌনতা সম্পর্কে, নিজের শরীর সম্পর্কে যদি স্পষ্টভাবে কথা বলতে পারি, কারণ আমরা যখন খিস্তি খেউর করি তখন কিন্তু ওইসব ভাষা ব্যবহার করতে মঞ্চে বা মানে যে কোনো ম্যাস মিডিয়াতেও আমরা ব্যবহার করে ফেলি, কিন্তু যখন একটা মেয়ের শরীরকে সেলিব্রেট করার বিষয়টা আসে সেখানে আমরা খুব জড়তা বোধ করি। সেই জড়তাটার থেকে ভেঙে বেরিয়ে আসা একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে আমি মনে করি এটা যদি আমরা খুব সহজভাবে করতে পারি এবং মানুষ সেটা মেনে নিতে পারে, সেটা আমার জন্য সবচেয়ে বড় আর কি অর্জন হবে। খুশি কবির, আমাদের এখানে সামাজিক ট্যাবু আছে, এই ধরনের আন্দোলন গড়ে ওঠার বিরুদ্ধেও কিন্তু একটি বাধার বা সামাজিক চাপ আছে। তো এই বিষয়টিকে আপনারা কি করে ভবিষ্যতে মোকাবেলা করবেন বলে মনে করেন? না, একটা হচ্ছে যে সারা হোসেন যেটা বলেছে যে আমাদের দেশে কিন্তু নারী আন্দোলন, নারী নির্যাতন, তার যৌন হয়রানি, যৌন নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন এখানে আমাদের অনেক, আমরা নারী সংগঠক এবং আমাদের সাথে যারাই সমাজ সংগঠক আছে তারা কিন্তু আন্দোলন করে গেছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে যখনই আমরা আন্দোলন করি, নারীর অধিকার সম্পর্কে বলি, তখন একটি মহল যারা একেবারে রক্ষণশীল, যারা পিছিয়ে রাখতে চায়, আর যারা এই সুযোগে তারাই কিন্তু যৌন হয়রানি বেশি করতে পারে। কেন আমরা দেখছি যে এটা তাদের জন্যই সবচেয়ে বেশি সুবিধা। নাসরিন খন্দকার, আপনার কাছে জানতে চাই যে এই যে বিষয়টি শুরু হয়েছে 1 বিলিয়ন রাইজিং মুভমেন্ট, কিভাবে জায়না মনোলগ বা এই ভি ডে পালনের যে বিষয়টি, এটি মূলত একটি পশ্চিমা ধ্যান ধারণা থেকে উদ্ভূত হয়েছে শুরুতে, কিন্তু এই বিষয়গুলোকে তো আমাদের সমাজের সাথে সম্পৃক্ত করে তোলার একটি প্রক্রিয়াও প্রয়োজন আছে হয়তো। আপনি কিভাবে দেখেন যে এটিকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায় আমাদের নারীদেরকে এই ধরনের আন্দোলনে? একটু আগে ব্যারিস্টার সারা হোসেনও বলেছেন যে এটি পুরনো ব্যাপার না, আমরা আগে থেকেও এই কথাগুলো বলছি, এটিকে আরো কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়? ধন্যবাদ। নারীবাদের বেশিরভাগ ধারাই কিন্তু আসলে আমরা পশ্চিমা বা ইউরোপ থেকেই এসেছে, কিন্তু আমরা দুটো বক্তব্য এখানে আমার আছে। এক হচ্ছে যে যেটি সারা হোসেন অলরেডি বললেন যে আমাদের এই অঞ্চলে কিন্তু নারী তার নিজস্ব সত্তা দিয়ে, তার নিজস্ব প্রতিরোধের ক্ষমতা দিয়ে সে প্রতিরোধ করছে এবং এক সংগঠন আছে, অনেক দিন ধরে এখানে আন্দোলনের অভিজ্ঞতা আছে। পাশাপাশি আবার নারীবাদের বিভিন্ন ধারাগুলো, বিভিন্ন বক্তব্যগুলো চটজলদি খারিজ করে দেওয়ার প্রবণতা আছে, যে এগুলো তো পশ্চিমা, এগুলো তো আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না, বা বাইরে থেকে এসে এখানে দেখানো, চাকরি দেওয়া হচ্ছে, এই কথাগুলো কিন্তু বলা হয়। আমি দুটোরই একটা সামঞ্জস্যের কথা প্রস্তাবনা বলতে চাই যে কিছু বিষয় কিন্তু আছে, নারীর অভিজ্ঞতার কিছু কোর জায়গায় কিন্তু আছে যেগুলো ইউনিভার্সাল, তার ধরনটা ভিন্ন, তার প্রকাশটা ভিন্ন, তার কনটেক্সটটা ভিন্ন, কিন্তু অভিজ্ঞতাগুলো যেমন ধর্ষণ এবং ঘরের পরিবারের ধর্ষণ, ইনসেস্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো কিন্তু একটা ইউনিভার্সাল চেহারা আছে। বা বলতে পারি যে নারীকে যে ভঙ্গিতে দেখা হয়, পুরুষ যেভাবে দেখে, সেই ভঙ্গির মধ্যে একটা ইউনিভার্সালিটি আছে। তো আমরা এই জায়গাতে একটু সাইলেন্সেই যাচ্ছি, অনুষ্ঠান সাইলেন্ট হচ্ছে, কিন্তু একটু বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপনের পর আবার ফিরে আসবো, আমরা কথা বলবো। জয়তু দেখতে থাকুন। ফিরলাম আবারও জয়তুতে। চলুন পরবর্তী আড্ডায় যাওয়ার আগে দেখে নিই ভেজাইনা মনোলগের কিছু অংশ। I'm just going to ask you a few questions and just answer whatever you're comfortable answering. Don't go any further than you feel like going. And if you want to add something later on to a question I've asked you, that's fine too. Okay. When was the first time you saw it? You know, it was sort of like an accidental thing. There was like a mirror on the floor, and I walked out and I was like, what was that? And I'm like going to the library, I'm like sneaking in the library, looking through the books, and you know, like I'm covering the book with like something else, and then it's like, admire it. It's a beautiful flower. You know, it's like roses. I'm like, we're not looking at the same thing. You know? Are you embarrassed? Yes. All those things are kind of like secret, you know, and it's not for, you know, it's like your own little joy. I realized there was no context in which women ever talk about their vaginas. So I just started casually saying to friends of mine, what do you think about your vagina? I mean, what do you think? And over the course of about 3 to 5 years, I had interviewed over 200 women. How does it feel to be talking about it? Very strange.
is angry. It is pissed off. আমরা দেখলাম খানিকটা অংশ we have seen you walking in the streets and interviewing women. So you have visited Bangladesh for the first time. So how do you see Bangladeshi women? How have you been talking to them, and what is your experience? Please share. Well, I've had an amazing 2 days here, and I think Bangladeshi women obviously have a history of a rich women's movement that's been going on for a very long time here and has done extraordinary work changing human consciousness and liberating women. So I feel incredibly happy to be in sisterhood and solidarity with that movement. And I've been incredibly impressed over the last days of meeting with the college students and meeting with the press and meeting last night with the amazing cultural event. Just the consciousness of the dialogue, of the discourse, of both the sophistication and the breadth of the groups and the diversity of groups involved in the struggle here for women's liberation. And I feel on the heels of India, where I just was for 2 weeks, which is really undergoing, it's kind of leading the way right now in the world in this massive reevaluation and transformation around sexual violence because of the terrible tragedy of the girl being gang raped on the bus in Delhi. I think it's spreading everywhere. There just is an energy and a vitality in the women's movement. I've been in this movement like everybody here for a very long time, and I don't remember this energy ever being so strong and ever being so vital and ever being so, and just looking at 1 Billion Rising this morning, I was on the phone with New York, and we're up to 182 countries who are involved. We're talking about places where women have never come out, Somalia and Siberia and Sudan and Iran, where girls are going to be rising and dancing in their living rooms, and even if they can't go onto the streets. And I think something's happening in the world right now. There is a woman's spring that's emerging, and I think we saw it in the U.S. elections when they refused the right-wing GOPs who were trying to push back women's rights, and we're seeing it definitely in India, and it's here in Bangladesh. I think the rising is going to be one of the biggest in the world. Women rising, a women's spring. Indeed. সারা হোসেন, একটু জানতে চাই যে বাংলাদেশের মেয়েরা অর্থনৈতিকভাবেও এক ধরনের নির্যাতনের মধ্যে থাকেন বা চাপের মধ্যে থাকেন। আপনি কিভাবে দেখছেন যে এই চাপগুলোকে জয় করে সত্যি সত্যি কি একটি নারী বসন্তকে আমরা প্রত্যাশা করতে পারি বাংলাদেশের মতো দেশে বা এই ধরনের দেশগুলিতে? শুধু প্রত্যাশা না, আমরা তো দেখেছি নারীর ক্ষমতায়নকে। ইভের কাছে আমরা এই প্রশ্ন রাখতে চাচ্ছি যে 1 বিলিয়ন রাইজিং এর যে আন্দোলনটা হচ্ছে, সেটা তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি বেসরকারিভাবেই হচ্ছে, এবং আমার মনে হয় সেটা আমাদের রাখাই উচিত। কারণ যেটা আমরা দেখি যে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের অনেক উদ্যোগ থাকলে সরকারও কিন্তু অনেক অন্যরকম পদক্ষেপ নিচ্ছে যাতে নারীর ক্ষমতায়ন যাতে না হতে পারে। নারীর ক্ষমতায়নের পেছনে যেসব প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তাদেরকে কিভাবে দমন করা যায় সে ব্যাপারেও কিন্তু নানান সরকার উদ্যোগ নিচ্ছে। শুধু আমরা নির্যাতন মোকাবেলা করব না, নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের যারা দাবড়াতে চায় এবং তার পেছনে যারা কাজ করছে তাদেরকে যারা দাবড়াতে চায় তাদেরকে আমাদের চিহ্নিত করা উচিত, তারা নারী হলেও। ধন্যবাদ। তো এই জায়গাতে এসে খুশি কবির আপনার কাছে জানতে চাই যে এখানে তো রাজনৈতিক কমিটমেন্টের একটি বিষয় আছে। আপনার কি মনে হয় যে আমরা যথেষ্ট রাজনৈতিকভাবে কমিটেড নারীর প্রতি এই সহিংসতা এবং নারীর প্রতি নির্যাতন রোধের ক্ষেত্রে? আমার এই কমিটমেন্ট শব্দটা না খুব একটা ভেগ বলবো না, এটা খুব ব্যাপক একটা শব্দ, আর এটাকে অনেকভাবে নিতে পারে। আমরা দেখছি যে আমাদের নারী উন্নয়ন নীতি আছে, প্ল্যান অফ অ্যাকশন করতে চাচ্ছে, নারী নির্যাতনের ব্যাপারে আইনগুলো আছে, কিন্তু আমরা দেখছি যে সুপ্রিম কোর্টে যেগুলো অর্ডার আছেন বিশেষ করে নারী নির্যাতনের প্রতিরোধের ব্যাপারে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে, এইগুলোর ইমপ্লিমেন্টেশন কোনো জায়গায় দেখছি না। নীতিমালা আছে, আমার আইন আছে, আপনি বলছেন যে নীতিমালাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার ইমপ্লিমেন্টের সেখানে হলো যে রাজনৈতিক আমার কমিটমেন্টটা কতটুকু আছে। আমি একটা হলো আমি আইন করছি, আমি যারা আইন করছে তাদেরকে আপনার কথা হচ্ছে আইন যথেষ্ট আছে না, আইন যা আছে আমি যেটা বলছি সেটা ব্যবহার করার আমি এই জায়গাটা দেখতে চাচ্ছি, যেটা আসলে আপনার কাছে আসতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি যথেষ্ট পরিমাণ উন্মুক্ত নারীকে নিয়ে আলোচনা, কিংবা আপনি নৃবিজ্ঞানে পড়ান সেখানেও কি আমরা যথেষ্ট উন্মুক্ত আলোচনা করতে পারি? না, আমাদের শিক্ষা ব্যবস্থা, কথাবার্তা, ডিসকোর্স যেগুলো আসলে সুশীল বা শিক্ষিত সমাজে যারা ব্যবহার করেন সেখানে আসলে এই নারী কথাটাই অনেক সময় উচ্চারিত হয় না, মহিলা বলা হয়, শরীর বলা যাবে না, যৌনতা বলা যাবে না, যুবতী শব্দটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা বলি যুব মহিলা। হ্যাঁ,
এমনকি ধর্ষণ বলা যাবে না, মানে এই কথাগুলো কিন্তু যেমন পত্রিকার পাতায় শ্লীলতাহানি দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, মানে সেটা প্রতিবাদে হয়ে শেষে এখন বলা হচ্ছে যে না এটা ধর্ষণ বা যৌন হয়রানি, সেগুলো তো নাই। যদি নারীকে দেখবার যে অ্যাপ্রোচটা সেটা আসলে আমাদেরকে বদলাতে হবে। সেটার জন্য শিক্ষা, মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই মতাদর্শিক পরিবর্তনটা জরুরি। আমরা এই জায়গায় একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো জয়তুতে। আরো অনেক কথা বাকি আছে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম জয়তুতে। সারা জাকের, আপনার কাছে জানতে চাই যে নারীর শরীরকে উদযাপন করা বা নারীর শরীর নিয়ে বিব্রত না হওয়া, এই বিষয়টি কি আমাদের কাছে নতুন, নাকি আমাদের নারীরা আগে থেকেই এই বিষয়টিতে অভ্যস্ত? আমি বলবো না যে আগে থেকে অভ্যস্ত। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে যত ঢুকেছি তত বেশি নারীকে কমোডিটি হিসেবে ইউজ করা হয়েছে, পণ্য। সেই জায়গায় আমাদের অনেক অর্জন হয়েছে, আমরা অনেক বেরিয়ে এসেছি, আমরা অনেক বেশি নিজেকে উন্মুক্ত করে মানে ওই পণ্য হিসেবে বেশি দেখতে পেরেছি। কিন্তু নারীর যেই অর্থে আমরা যেই অর্থে ভাবি যে নারী নিজের শরীরটাকে সেলিব্রেট করবে, সেই অর্থে না। আমি সেই অর্থে এখনো ম্যাস মিডিয়াতে পাচ্ছি না। এবং সবাই এখানে যেটা বলেছে যে মানে এটা যদি একটা এনজিও কেন্দ্রিক কাজ হওয়া উচিত নয়, এটা সর্বস্তরে সর্বমানুষের মধ্যে সেটা ঢুকে যাওয়া উচিত। একটি বিষয় কিন্তু আমরা প্রাচীনভাবে দেখেছি, আমাদের প্রাচীন কবিতায় নারীর শরীরের বর্ণনা আছে, পৌরাণিক কাহিনীতে নারীর শরীরের বর্ণনা আছে, কিন্তু ভদ্র সমাজ আসার পরে এবং আমাদের ভাস্কর্যে নারীর শরীরের কিন্তু সেখানে যত আমরা ভদ্রলোক হয়েছি অত বেশি এগুলো দূরে সরে গেছে। কিন্তু আচ্ছা, মানে এই সমস্ত যে বয়ান নারীর সৌন্দর্যের বর্ণনা, সেটাও কিন্তু আসলে খুবই পুরুষের দৃষ্টি থেকে দেখায়। এখানে নারীর নিজের কর্তা সত্তা, তার সত্তা, তার যৌনতাকে নিয়ে তার প্লেজার বা তার কষ্ট যন্ত্রণা, এটা কিন্তু আসলে আমরা পাই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা মূলত যেটা দেখানো হচ্ছে সেটা হলো একটা পুরুষতান্ত্রিক মনোভাব থেকে একটা আইডিয়াল, অনেক সবসময় যে একটা টিটিলেশনের দিকে হচ্ছে সেটাও না, কিন্তু একটা আইডিয়াল আইডিয়া অফ এটাই হলো একটা নারীর শরীর। কিন্তু নারীর শরীর যে কোনো একটা হতে পারে, এই সৌন্দর্য হতে হবে, এরকম হতে হবে সেটাও না। মানে এই যে ওনাদের সাথে আমি একমত, ওনাদের সাথে আমি একমত, কিন্তু আমি বলছি যেটা দেখানো হচ্ছে সে দেখানো হচ্ছে একটা অন্য ধরনের মানসিকতা থেকে। আমরা যেটাকে মনে করছি যে আমরা যাই থাকি না কেন সেই শরীরটা সেইভাবেই, এটা জাস্ট একটা, আপনার শরীর যেরকম, আমার শরীর যেরকম, তার শরীর যেরকম, প্রত্যেককেই যেন তার নিজের শরীরের উপর কমফর্টটা পায়। সারা হোসেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আপনি তরুণী যারা আছেন, আপনার কি মনে হয় যে এরা কি আগের চাইতে এগিয়েছেন এবং আসলে কি সাইলেন্সটা ভাঙছে? আপনার কি মনে হয় যে এটা ভাঙছে? হ্যাঁ, আমার মনে হয় অনেকটা এগিয়েছে, এবং আমার মনে হয় যে জায়গাটাতে আমরা বিশেষ করে একটা পরিবর্তন দেখছি, নতুন প্রজন্ম সেটা করছে। তারা বলছে যে শুধু আমরা ধর্ষণ হওয়ার পরে, বাচ্চা মেয়েরা ধর্ষণ হওয়ার পরে, তাদের মৃত্যু হওয়ার পরে শুধু শাস্তির কথা আমরা বলবো সেটা না, এই ঘটনাগুলো কি করে নিরোধ করা যায় সেটার জন্য কীরকম পরিবেশ সৃষ্টি করা দরকার। স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারবো, ছেলে বন্ধু থাকলে তার হাত ধরে হাঁটতে পারবো, সেটার জন্য ফতোয়ারও শিকার হতে হবে না, বাসার ভেতরেও কিন্তু আমাকে আটকে রাখা হবে না। এটার জন্য দুই দিকে কিন্তু আমরা স্বাধীনতা চাইছি। ধন্যবাদ সারা হোসেন আজকের অনুষ্ঠানে থাকবার জন্য। If you have another play, The Good Body, where you have shown that women from different cultures and backgrounds perceive same kind of pressures to change the way they look in order to be accepted by the society. Would you please talk about that before we end the show? Oh, well, I think there's a mandate across the planet, whether it's the mandate of sexual repression or sexual abuse, or then we have the corporate kind of free market pressure, which is for women to be anything but who they are and to look any way but the way they look. It's this genius kind of invention by capitalism, which has created this ideology or this tyranny of what women are supposed to look like based on 6 women in Iceland, you know? Most of the world happens to be brown or black and round, but the model is for women to look like blonde 6 women who live in Iceland, and they're skinny and they don't at all form to our bodies. So it's genius. The whole kind of corporate industry has created this billions and billions of dollars a year where they're exporting this ideology, and women across the world are attempting to look that way. And
it's a brilliant kind of coming together of patriarchy and capitalism, where it doesn't matter what country I go to, whether I'm in India, where Fair and Lovely creams and skin bleaching creams are the most marketed thing in the country, or in America, where it's $40 billion a year spent on beauty products, spent on operations where women are getting rid of their thighs, transforming their vaginas, making. And I think this ideology is devastating. It's devastating. It's destroying indigenous cultures. It's destroying the way people look organically and naturally and authentically. And it's turning everyone into this corporate look that has nothing to do with their original selves. And I think it's as deadly. It's another form of violence. It really is. That's kind of injected into people through magazines and television and corporate sustained campaigning. And I think the biggest thing you can do to be a revolutionary at this point is to resist looking like anyone thinks you should look, but to look exactly as you are, and to be proud for however you look. It's a revolutionary act at this point, We have come to the end of our show today. নাসরিন খন্দকার, খুশি কবির, সারা জাকের, আপনারা ছিলেন আমাদের অনুষ্ঠানে। আপনাদের অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলেছি, এবং সারা হোসেনও ছিলেন আমাদের সঙ্গে পর্দায়, তাকেও ধন্যবাদ। আমরা আসলে এই কথা এইখানেই শেষ করতে চাই না। হঠাৎ এই কথা শুরু হয় এবং হঠাৎ শেষ হয়ে যায় সেটাও চাই না। আমরা আশা করছি যে এই কথাগুলো অব্যাহত থাকবে, এবং আমরা যে কথাগুলো শুরু করেছি এবং হয়ে আসছে সেই কথাগুলো আরো বেশি মানুষের কাছে যাবে। ইভ, please accept our gratitude that you have come to our studio, and we invite you again to Bangladesh with your movie, and we hope that next time you come here you would spend more time with us. Me too. And welcome to Bangladesh again. আমরা আজকে জয়তুতে আমরা কথা বলেছি নারীর শরীর নিয়ে, যৌনতা নিয়ে, যোনি নিয়ে, এবং এই শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করতে চাই না, করতে চাইলেও অনেক সময় করতে পারি না, এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় যে নারী এবং পুরুষকে এইভাবে আলাদা করে না দেখে আমরা বিশ্বাস করি আমাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে, এবং নারীকে তার অধিকার, নারীকে তার শরীরের অধিকার, তার পেশার অধিকার, এবং তার আর যা যা অধিকার আছে সেই অধিকারগুলো অর্জন করতে হবে, এবং এই অর্জনের পেছনে পুরো সমাজকে দাঁড়াতে হবে। জয়তু মানুষকে উদযাপন করে, জয়তু মানুষের সব ভালো কিছুকে উদযাপন করে। জয়তুর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।